পৃথিবীর সবচেয়ে বড় সবচেয়ে ক্ষমতাধর দেশ বা সবচেয়ে বড় ইকোনমি যার, তার আর্মি সবচেয়ে স্ট্রং হবে, তাই না? ধর আমেরিকার ইকোনমি সবচেয়ে বড়, তার মাতব্বরি সবচেয়ে বেশি, তার আর্মিও সবচেয়ে বড়। ধর ওইভাবে চায়নাও এখন আগাচ্ছে, চায়নার ইকোনমি বড়, ইন্ডিয়া ওইভাবে আগাচ্ছে। কিন্তু সাইবার সিকিউরিটি এসে খেলা উল্টাপাল্টা হয়ে গেছে। উল্টাপাল্টা কীরকম? যে ধর একদম প্রথম দিকে আছে ইসরায়েল, নর্থ কোরিয়া, রাইট? যাদের ইকোনমি ডেফিনেটলি সবচেয়ে বড় না, যাদের পপুলেশন সবচেয়ে বড় না, যারা সবচেয়ে পুরানো মানে দেশ হিসেবে সবচেয়ে পুরানো দেশ না, তোর মানে জিওগ্রাফিক মানে জিওপলিটিক্যাল লোকেশন হিসেবে সবচেয়ে ইম্পর্টেন্ট লোকেশন না, এটা কেমনি কি? নর্থ কোরিয়া এবং ইসরায়েল স্পেসিফিক্যালি, ইসরায়েল তো মানে এখন নাম্বার 1 সাইবার সিকিউরিটিতে ইন মেনি ওয়েজ। তো মানে কেমনি কি? হ্যাঁ, খুবই ফ্যাসিনেটিং স্টোরি যে হাউ মানে ইসরায়েল হ্যাভ টার্নড ইটসেলফ অ্যারাউন্ড আর কি। তো ওদের প্রেসিডেন্টের একটা কথা আছে, খুব সম্ভবত এরদোগান বলছিল যে উই আর পাঞ্চিং 200 times অ্যাবাভ আওয়ার ক্যাপাবিলিটিস ইন দ্য সাইবার ফিল্ড। হ্যাঁ, মানে আমাদের দরকারের থেকে 200 গুণ বেশি জোরে আমরা। এরদোগান তো টার্কির, এটা বোঝাই হবে। সরি, মানে ইসরায়েলের যে আগের প্রেসিডেন্টটা ছিল, নাম যেন কি ছিল, নামটা ভুলে গেলাম, আমিও ভুলে গেছি। এনিওয়ে, তো দুষ্ট লোক না, আমার পলিটিক্যাল নলেজ এত ভালো না, বাট সাইবার সিকিউরিটির দিক থেকে গত 15 বছরে 2007-8 পর থেকে there is a like astronomical improvement আর কি ইসরায়েলের। এটার গল্পটা খুব ইন্টারেস্টিং, কেন এরকম হয়েছে, কীভাবে এটা হয়েছে, অ্যান্ড কীভাবে এটা বাই ফ্লুক ঘটে নাই, কীভাবে এটা বাই স্ট্রাকচার অ্যান্ড ডিজাইন গভর্নমেন্ট এটাকে ফস্টার করতে হেল্প করছে। সেটা হচ্ছে যে আমরা জানি যে ওই ইসরায়েল অ্যাজ এ নেশন কিন্তু হচ্ছে মিডল ইস্টের মধ্যে খুব অকওয়ার্ড একটা জায়গার মধ্যে আছে। আশেপাশে সবগুলো দেশ হচ্ছে ওর অ্যান্টি পার্টি, রাইট? সো ওই যে একটা কথা আছে না, আমরা খেলার মধ্যে বলি যে হচ্ছে মানুষ 4 ছক্কাগুলো তখনই, বেস্ট প্লেয়ারগুলো 4 ছক্কাগুলো তখনই মারে যখন তাদের দেয়ালে পিঠ থেকে যায়। হ্যাঁ, কোহলি ওই যে 3 বলে 12 দরকার হলে 3টা 4 মারবে অথবা 2টা 6 মারবে। মানে বেস্ট খেলাগুলো দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ বেস্ট প্লেয়ারগুলো দেয়। তো ইসরায়েলের জিওগ্রাফিক লোকেশনটা অনেকটা পিঠ থেকে যাওয়ার মতো, মানে অনেকগুলো দেশ যেগুলো ওর এক্সিস্টেন্সকে একদমই দেখতে পারে না এবং ওর এক্সিস্টেন্সকে তাদের এক্সিস্টেন্সের জন্য থ্রেট মনে করে। তো এরকম একটা জায়গার মধ্যে ইসরায়েলের জন্ম। তো এই জন্য কিন্তু ইসরায়েল কিন্তু মিলিটারির দিক থেকেও কিন্তু ওর প্রাওয়েস অনেক বেশি। ইসরায়েল মাত্র জন্মের কয়েক বছরের মধ্যে একটা নিউক্লিয়ার স্টেট হয়ে গেছে, রাইট? তো 2007-8 দিকে ইসরায়েলি গভর্নমেন্ট খেয়াল করলো যে territory is not about only land, water and air. Their territory is also digital. তো ডিজিটাল ওয়ার্ল্ডে তাদের যদি সাইবার সিকিউরিটিতে প্রাওয়েস না থাকে তাহলে তাদের এক্সিস্টেন্স রক্ষা করা কঠিন হয়ে যাবে ওয়ার্ল্ডে। এবং স্পেশালি লাইক ওদের তো অনেক রকমের সার্ভেলেন্স করতে হয় বা ইন্টেলিজেন্স ওয়ার্ক করতে হয়। কোনো একটা ইন্টেলিজেন্স ওয়ার্কের জন্য ওকে যদি বম্বিং করতে হয়, মিলিটারি পাঠাইতে হয়, $5 million খরচ করতে হয়। আর আরেকটা অল্টারনেটিভ একটা কাজের জন্য একই কাজ যদি লাইক $5 million খরচ করার বদলে $500 করা যায় ঘরে বসে, হ্যাঁ, just breaking into someone's server and databases, that makes for a very good alternative, right? So Israel এই জিনিসটা, এই গেমটা বোঝা শুরু করলো আর কি 2007-8 দিক থেকে, যে না we need to up our game. তো ওরা কি করলো যে ও ইসরায়েলের কিন্তু 100% সিটিজেনকে ওদের আর্মিতে সার্ভ করতে হয় সোলজার হিসেবে। খুব সম্ভবত অ্যারাউন্ড 3 বছরের মতো একটা টাইম ম্যান্ডেটরি সার্ভিং করতে হবে। তো there is no denial আর কি, জীবনের কোনো একটা সময় অ্যাটলিস্ট তোকে সার্ভ করতে হবেই। তো এবং ওইটার জন্য ওদের একটা এন্ট্রান্স এক্সাম দিতে হয়। ওই এন্ট্রান্স এক্সামের মধ্যে টপ 1%, মানে ইসরায়েলের এমনি ওরা বিজ্ঞান শিক্ষা দীক্ষা রিসার্চের মধ্যে অনেক হাই এবং ওদের ব্যবসা বাণিজ্য IQ ওদের অনেক গিফটেড আর কি।
এবং তার মধ্যে ওরা টপ 1%কে সিলেক্ট করে হচ্ছে ওদের যে ইন্টেলিজেন্স এজেন্সি, ইসরায়েলের যে ইন্টেলিজেন্স এজেন্সি, মানে ইসরায়েলের যেটা NSA, মানে ইকুইভ্যালেন্ট টু NSA, ওটার কোড নেম হচ্ছে 8200। তো 8200-তে বেস্ট অফ দ্য বেস্টদেরকে সার্ভ করতে হয়, মানে মিলিটারির মধ্যে যারা পরীক্ষা দেয় তাদেরকে বেস্ট অফ দ্য বেস্টদেরকে সার্ভ করতে হয়। সো আমরা যদি দেখি যে USA বা চায়নায় মানে পিপল চুজ সাইবার সিকিউরিটি, or people choose to serve their governments as an army, but in Israel the government picks the best people to serve them. It's the other way around. এবং গভর্নমেন্ট কিন্তু শুধু মানে বেস্ট অফ দ্য বেস্টদেরকে পায়। এবং তারপরে কি হয় যে ওরা খুবই রিগোরাস কিছু ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যায়, শুরুর 6 মাস 1 বছরের মতো। এবং ওই টপ ওয়ার্ডস মানে এক হচ্ছে IQ এর দিক থেকে টপ 1%, এবং আরেকটা ক্যাটাগরি ওরা ডিফারেন্স করে। ওরা হচ্ছে ওদের সোলজারদের মধ্যে 2টা ভাগে ভাগ করে। একটা হচ্ছে পিপল হু আর ভেরি গুড অ্যাট এক্সিকিউশন, মানে যাদেরকে যেটা আসতে দেওয়া হয় খুব ভালো করে এক্সিকিউট করতে পারে। আর আরেকটা হচ্ছে পিপল হু আর সর্ট অফ গুড অ্যাট এক্সিকিউশন বাট আর ভেরি মানে আউট অফ দ্য বক্স থিঙ্কার্স, যারা স্ট্যাটাস কোকে চ্যালেঞ্জ করতে পারে, যাদের মধ্যে লিডারশিপ ক্যাপাবিলিটি আছে। এটার ইসরায়েলি শব্দটা মনে হয় রোশ গাদালফ, হ্যাঁ, মানে যারা একটু বিগার পিকচারকে থিঙ্ক করতে পারে। তো ওরা এক হচ্ছে IQ-কে স্কোর করে, যে হাইয়েস্ট IQ এবং রেজাল্ট যারা পায় তাদেরকে রিক্রুট করে, অ্যাজ ওয়েল অ্যাজ যাদের মধ্যে রোশ গাদালফ আছে, যাদের মধ্যে লিডারশিপ ক্যাপাবিলিটি আছে, যারা বিভিন্ন রকমের ডাইনামিক সিচুয়েশন হ্যান্ডেল করতে পারে, একটা টিমকে লিড করতে পারে, তাদেরকে রিক্রুট করে। So these people serve the military intelligence agency, যারা হচ্ছে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে। তাদের একটা 3 বছরের এক্সপিরিয়েন্স থাকে, কারণ অ্যাটলিস্ট 3 বছরের থাকে, অনেকে 4, 5, 6, 10 বছর সার্ভ করে। ওরা ওই পিরিয়ড শেষ করে এদের অনেকে ইউনিভার্সিটিতে যায়, অনেকে চাকরি করে, অনেকে কোম্পানি খুলে। তো গভর্নমেন্টের এখানে অসম্ভব সুন্দর ইনসেন্টিভ স্ট্রাকচার আছে, যে তুমি মিলিটারি ইন্টেলিজেন্স এজেন্সি 8200-কে সার্ভ করার পরে তুমি যদি সিকিউরিটি নিয়ে রিসার্চ করতে যাও, তুমি যে ইউনিভার্সিটিতে ইসরায়েলের রিসার্চ করবা সেই ল্যাবকে আমি ফান্ডিং করব, হ্যাঁ। অথবা তুমি যদি সাইবার সিকিউরিটি নিয়ে কোনো স্টার্ট আপ তৈরি করো, সেটার মধ্যে গভর্নমেন্ট আমি ইনভেস্ট করব। এবং ওদের চমৎকার ক্যাম্পাসও আছে, হ্যাঁ। ইসরায়েলি ইউনিভার্সিটি যারা সাইবার সিকিউরিটি নিয়ে করতে চায়, রিসার্চ করতে চায়, এবং ইসরায়েলি জায়ান্টস যারা সাইবার সিকিউরিটিতে অলরেডি বড়, এবং ইসরায়েলি স্টার্টআপস যারা সাইবার সিকিউরিটিতে মাত্র শুরু করতেছে, এবং ইসরায়েলি ওই NSA ভার্সন যেটা 8200, এরা সবাই এই যে ডানে বায়ে থাকে, মানে ওদের একটা ছোট ক্যাম্পাস বানায় দিচ্ছে আর কি, হ্যাঁ, যে খুবই ক্লোজ সার্কিট একটা এরিয়া জাস্ট ডেডিকেটেড ফর সাইবার সিকিউরিটি। এবং ওখানে গভর্নমেন্টের অসম্ভব ইনভেস্টমেন্ট আছে এবং ইনসেন্টিভাইজেশন আছে, যে তুমি আসো, তুমি কোম্পানি বানাও, তুমি রিসার্চ করো, ব্যাকিং আমি দিব, স্পিন অফ আমরা করাবো, তুমি জাস্ট লেগে থাকো। তো এই কারণে ওদের একটা চমৎকার ফ্লাই হুইল তৈরি হয়েছে, যে বেস্ট অফ দ্য বেস্ট পিপল সার্ভস দ্য গভর্নমেন্ট, তারপরে মেবি সাম অফ দেম স্টেজ, সাম অফ দেম লিভ টু গো টু ইউনিভার্সিটিজ, এবং তারা পাইওনিয়ারিং রিসার্চ করে ওদের সাইবার সিকিউরিটির ফিল্ডে, এবং ওই রিসার্চগুলো আবার ইন্ডাস্ট্রি অ্যাডাপ্ট করে এবং হচ্ছে গভর্নমেন্টে অ্যাডাপ্ট করে, হ্যাঁ। এবং ওরা আবার বের হয়ে এই ইউনিভার্সিটি থেকে বের হয়ে অথবা গভর্নমেন্ট থেকে বের হয়ে ওরা স্টার্ট আপ তৈরি করে, হ্যাঁ। এবং স্টার্ট আপগুলো শুরুতেই ভালো এমপ্লয়িও পায়, কারণ প্রত্যেকের 3, 4, 5 বছরের 10 বছরের এক্সপিরিয়েন্স আছে সাইবার সিকিউরিটির। তো এই কারণে তারপর আবার ফুল ওয়ার্ল্ডের ক্যাপিটাল ফ্লো হচ্ছে ইসরায়েলে আসে, কারণ সবাই জানে যে সাইবার সিকিউরিটির টপ কোম্পানিগুলো এখানে তৈরি হয়। সো তুই দেখবি যে মানে টপ ইনভেস্টমেন্ট ফার্মগুলো বা প্রাইভেট ইকুইটি ফার্মগুলো বিলিয়ন্স অফ ডলার হচ্ছে সাইবার সিকিউরিটিতে ইনভেস্ট করে, কারণ জানে যে এইখানে হাতে কোনো 2, 3, 4, 5, 10টা কোম্পানির মনোপলি থাকবে, হ্যাঁ, মোট থাকবে। তো যেই কারণে এই ফ্লাইহুইলটা আর কি মাত্র 15 বছরের মতো ওদের লাগছে, বাট এই স্ট্রাকচারটার কারণে ইসরায়েল অ্যাজ এ নেশন অনেক বেনিফিট হইতেছে, কারণ সাইবার সিকিউরিটি টুলগুলো এরকম যে হাতে কোনো কয়েকটা কোম্পানি বানায়, এবং এখানে ব্যারিয়ার টু এন্ট্রি অনেক বেশি, এবং ওরা যেই দাম চায় সেটাই স্বাভাবিক, মনোপলি, একদম মনোপলি, মানে ব্যারিয়ার টু এন্ট্রি হাই, এবং উইনার টেক অল ডাইনামিক্স কাজ করে আর কি এই মার্কেটটার মধ্যে।
তো যার ফলে গভর্নমেন্ট বেনিফিশিয়ারি হয় আর কি। তো ওর ইন্ডাস্ট্রিও ব্লুম করতেছে, প্লাস সাইবার ওয়ারফেয়ারের মধ্যে ইসরায়েল নিজেকে খুব ওয়েল পজিশন করতে পারছে আর কি লাস্ট 15 বছরে। আমি জাস্ট এই পডকাস্টটা বানানোর জন্য আমি জাস্ট কুইকলি দেখতেছিলাম যে ওয়ার্ল্ডের বেস্ট সাইবার সিকিউরিটি স্টার্টআপগুলো কারা বা কোম্পানিগুলো কারা, যারা সার্ভিস প্রোভাইড করে বা যারা প্রোডাক্ট বানাইতে ইত্যাদি। অ্যান্ড আমি দেখতেছিলাম অলমোস্ট বেশিরভাগই ইসরায়েলি, বেশিরভাগই, কারণ যাওয়ার কোনো জায়গা নেই। এবং এটা আমাকে খুব ফ্যাসিনেট করে, মানে অনেকগুলো কারণে। ধর ইভেন ওয়ার্ল্ডে মানে খুব রিসেন্ট একটা রিসার্চ বলতেছে যে মানে জিডিপি ওয়াইজ কোন দেশ রিসার্চে সবচেয়ে বেশি ইনভেস্ট করে, অ্যান্ড নাম্বার 1 কেম ইসরায়েল, যে তাদের জিডিপি ওয়াইজ অলমোস্ট মোর দেন 20% জিডিপির যায় রিসার্চে। মানে যে জিনিসটা হয় যে ধর আমরা যেহেতু মুসলিম প্রধান দেশ, হ্যাঁ, ধর আমি এই কথাটা বলার জন্য কমেন্ট সেকশনে গালাগালি খাবো, অলরেডি আমি ছোটোবেলা থেকে গালি খাইতেছি, বাট আমি যেটা বলতেছি সেটা হইলো যে ধর মুসলিম মেজরিটি কান্ট্রি হিসেবে আমরা মুসলমান, তো যেটা হয় সেটা হচ্ছে আমরা প্যালেস্টাইন ইস্যুতে আমরা খুবই সফট। সো এটার জন্য আমাদের ইসরায়েলের প্রতি একটা রাগ আছে, যেটা খুব, বা অভিমান আছে বা রাগ আছে, যেটাই বলস না কেন, যেটা খুব স্বাভাবিক। বাট দ্য থিং ইজ আমরা অনেক সময় খেয়াল করি না যে দিনের শেষে জাস্ট আমাদের কালেকটিভ একটা ফেইলিয়ার, যেটা হচ্ছে যে কম্পিটেন্স, দিনের শেষে কম্পিটেন্স, যে ভাই আমি কাজ পারি, কর্মদক্ষতা বা ফোরসাইট, দূরদর্শিতা বা নলেজ বা উইজডম, এগুলোর কোনো অল্টারনেটিভ নাই। দিনের শেষে পৃথিবীতে বড় মাছ ছোটো মাছকে খাবেই। দিনের শেষে যে বেশি কম্পিটেন্ট সে ওভার পাওয়ার করবে যে লেস কম্পিটেন্ট। তো এখন আমি মুসলমান, আমি ইসরায়েলকে গালি দিলাম, আমার মনে শান্তি লাগলো, তো লাভ নাই কোনো, যদি না আমি ওই লেভেল অফ কম্পিটেন্সে যাইতে পারি। আমি কখনোই আমি যেটা বিলিভ করি সেটাকে আমি কখনোই মানে পৃথিবীতে এটা ম্যাটার করবে না, কারণ আমি কম্পিটেন্ট না, আমার ওই ফোরসাইট নাই, আমার কম্পিটেন্স নাই, এবং আমার ওই কম্পিটেন্স বাড়ার জন্য আমি কিছু করতে পারি নাই, রাইট? আমি কিসে বিশ্বাস করি তার কোনো পাত্তা নাই, যদি না আমি কম্পিটেন্ট হই এইটাকে পৃথিবীতে, এটা কোনো আউটপুট দিতে, কন্ট্রিবিউট করতে। এটা জাস্ট মানে আমার কাছে মনে হয় যে আমরা মুসলমান এখানে একটা ডিলিউশনের, হ্যাঁ, আমাদের ডিলিউশনটা এটা এরকম যে আমারে মারছে, হ্যাঁ, আম্মু আমারে মারছে, আম্মু নাই তো কোনো, মানে ইন আ সেন্স আম্মু নাই, তুমি যা করবা তাই। ধরো আপনার চাকরি চলে গেছে, আম্মু চাকরি চলে গেছে, আম্মু কী করো, আম্মু চাকরি দিবে না। সেম ওয়েতে ধর অ্যাজ অ্যান এক্সাম্পল লেটস সে ওআইসি কিছুই করতে পারে নাই মুসলিমদের আগে, কেন করতে পারে? কারণ মুসলমানদের কম্পিটেন্সের অভাব, ফোরসাইটের অভাব। ধর একটা লম্বা সময় গত 50 বছরে টার্কি, সৌদি আরব এবং ইরান, তিনটা মেজর মুসলিম মেজরিটি কান্ট্রি, মানে মেজর 3টা পাওয়ার হাউস মারামারি করছে, মারামারি গালাগালি, এই ইরান সৌদি আরব দেখতে পারে না, এই ওরা দেখতে পারে না, টার্কির সাথে সৌদি আরবের সমস্যা, মানে কেউ কারো দেখতে পারে না। এটা কি, এটা মুসলমানদের একটা কালেকটিভ ফেইলিয়ার। সো ব্যাপারটা যেটা সেটা হইল গিয়ে যে আম্মু আমাকে মারছে, অথবা আমার কাছে সত্য আছে, হ্যাঁ আছে, বাট কালেকটিভলি যদি কম্পিটেন্স খুব কম থাকে এবং ফোরসাইট খুব কম থাকে, দেন মুসলমানরা মাইর খাবি। যতদিন মুসলমানদের কম্পিটেন্স কম এবং ফোরসাইট কম, প্রোডাক্টিভিটি কম, ততদিন পর্যন্ত আমরা মাইর খাবো। এটার আর কোনো, এটা নিয়ে কিছু করার নাই। যে আমি তোর সাথে এটা অ্যাড করি, সেটা হচ্ছে যে নাথিং ইজ সার্ভড অন দ্য প্লেট। হ্যাঁ, কিছুই কিন্তু প্লেটে রেডিমেড সার্ভ করা হয় না পৃথিবীতে। এভরিথিং হ্যাজ টু বি আর্নড। দেয়ার ইজ নো ফ্রি লাঞ্চ। সো এভরিথিং হ্যাজ টু বি আর্নড। সো ইসরায়েল যেরকম সাইবার সিকিউরিটিতে ওদের কম্পিটেন্স আর্ন করে নিচ্ছে, সো এরকম আমাদেরকেও আর্ন করে নিতে হবে, মানে যে কোনো ফিল্ডে, মানে নট নেসেসারিলি সাইবার সিকিউরিটি, এনিথিং, বিজনেস হোক, গ্লোবাল পলিটিক্স হোক, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ হোক, ওগুলোতে আমাদের পজিশনকে আমাদেরকে বার্গেন করে নিতে হবে থ্রু আওয়ার কম্পিটেন্স এন্ড ফোরসাইট। আদারওয়াইজ এটা কোনো লাভ নাই।